প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছো হোপফুলি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তোমরা তোমাদের পড়াশোনাকে সুন্দরভাবে চালিয়ে যাচ্ছ। আজকে কিন্তু আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি তোমাদের বিজ্ঞান বইয়ের নতুন একটি চ্যাপ্টার নিয়ে, এবং এই নতুন চ্যাপ্টারটাই আমরা ধীরে ধীরে পর্ব আকারে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তো আমাদের যেই আলোচনার যেই কেন্দ্রবিন্দুতে যেই চ্যাপ্টারটি থাকবে সেই চ্যাপ্টারটি হচ্ছে তোমাদের বইয়ের পঞ্চম অধ্যায়, যার শিরোনাম হচ্ছে পদার্থের গঠন। এবং আমরা এই চ্যাপ্টারের খুঁটিনাটি বিষয়গুলোকে কিন্তু পর্ব আকারে ভাগ ভাগ করে আস্তে আস্তে তোমাদের সামনে উপস্থাপন করব। আজকের পর্বে আমি তোমাদের সামনে রাদারফোর্ডের পরমাণু মডেল এবং এর ত্রুটি বা সীমাবদ্ধতা সমূহ এই অংশটুকু তোমাদের সামনে আমি এই পর্বে উপস্থাপন করার চেষ্টা করব। সো পুরো পর্বটা জুড়েই আমাদের সাথে থাকার চেষ্টা করো, তাহলে আশা করতেছি আমি যেই বিষয়টা আজকে উপস্থাপন করব এই বিষয়টাতে তোমরা সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে যাবে। তো তোমরা শুরুতেই হচ্ছে কি আমি তোমাদেরকে এটার বেসিকটা শিখাবো। মেইনলি রাদারফোর্ড, বিজ্ঞানী রাদারফোর্ড একটা পরীক্ষা করেছিলেন। এই পরীক্ষার মাধ্যমে তিনি বেশ কিছু পয়েন্ট আমাদের সামনে উপস্থাপন করেছিলেন। আমরা সেই পয়েন্টগুলোকেই বলি হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল। তো এই পরমাণু মডেলের কিন্তু বেশ সাফল্য রয়েছে। সব থেকে বড় যে সাফল্য, আমরা এখন পরমাণু বলতে যে নিউক্লিয়াস ওয়ার্ডটা শুনতে পাই, নিউক্লিয়াস, যে পরমাণুর মধ্যে নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াস কিন্তু বিজ্ঞানী রাদারফোর্ড এই পরীক্ষার মাধ্যমেই সে এটা তৈরি করতে পেরেছেন। তো এই পরীক্ষাটার ফার্স্ট অফ অল নাম কি, এটাকে দেখো আমরা এখানে আলফা কণা। সো এই পরীক্ষার নাম হচ্ছে আলফা বিচ্ছুরণ কণা, অর্থাৎ আলফা কণা বিচ্ছুরণের মাধ্যমে সে এই পরীক্ষাটা করেছেন, বিধায় আমরা এটাকে হচ্ছে আলফা বিচ্ছুরণ কণা আমরা এই পরীক্ষার নাম দিয়ে থাকি বা এটার নাম বলা হয়। তো আসলে ফার্স্টে এই পরীক্ষার জন্য আসলে কি কি জিনিস দরকার, পরীক্ষাটা যে আমি করব, যে কোনো পরীক্ষা করতে হলে ফার্স্টে উপকরণ দরকার হয় না? এখন আমাদের এই পরীক্ষার জন্য কি কি উপকরণ দরকার হবে, এইখানে মেজর তিনটা জিনিস আমাদের দরকার হচ্ছে। ফার্স্ট অফ অল কি দেখো, এক নম্বরে আমাদের আলফা কণা দরকার হচ্ছে। আচ্ছা, দুই নম্বরে যে এটা হচ্ছে পরমাণু, সেকেন্ডে যে তোমরা যে গোল শেপে যে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে পরমাণু। তো দুই নম্বরে তোমাদের যে কোনো একটা পরমাণু দরকার হচ্ছে। আর তিন নম্বরে এই পরমাণুর পিছনের দিকে দেখো এই যে একটা পর্দার মতো আমি এখানে দেখিয়েছি, এটাকে বলা হচ্ছে জিঙ্ক সালফেট পর্দা। তাহলে এইটা আমাদের দরকার হচ্ছে। তো টোটাল পরীক্ষাটা করতে আমার তিনটা জিনিস দরকার, একটা হচ্ছে আলফা কণা লাগবে, সেকেন্ড হচ্ছে একটা পরমাণু লাগবে, আর তিন নম্বর পরমাণুর পিছনের দিকে একটা পর্দা লাগবে, যেই পর্দাটা হচ্ছে জিঙ্ক সালফেট দ্বারা তৈরি। তো এবারে আসো, আমি এই বিষয়গুলো এখন তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তো আমি এটাকে একটু জাস্ট জুম করে নেই যেন তোমাদের দেখতে সুবিধা হয়, বা আমি যেন সকল কিছুকে একটু লার্জ আকারে তোমাদেরকে দেখাতে পারি। আচ্ছা, সবার আগের কোশ্চেন যে আলফা কণা আসলে জিনিসটা কি, আমরা কাকে আলফা কণা বলবো? ওকে, খুব সিম্পল। দেখো হিলিয়াম He2+, অর্থাৎ আমরা তো জানি যে হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, তার মানে তার কাছে দুইটা ইলেকট্রন আছে। তাহলে হিলিয়াম যদি তার দুইটা ইলেকট্রনকে ত্যাগ করে দেয় বলতে জাস্ট হিলিয়াম থেকে যদি আমরা কোনোভাবে দুইটা ইলেকট্রনকে সরাতে পারি, তাহলে কি থাকবে সেখানে, হিলিয়ামের নিউক্লিয়াসটা পড়ে থাকবে। কারণ ইলেকট্রন যা ছিল সেই ইলেকট্রন তো আমরা সরাইয়াই ফেলছি, ইলেকট্রন সরানোর ফলেই কিন্তু সেটা He2+ হচ্ছে। তো হিলিয়াম থেকে দুইটি ইলেকট্রন সরানোর পর যেই অবস্থাটা তৈরি হয় সেই অবস্থাটাকে বলে হচ্ছে আমরা আলফা কণা। অর্থাৎ সহজ ভাষায় বলা যেতে পারে যে হিলিয়াম নিউক্লিয়াসকেই আলফা কণা বলে, কারণ ইলেকট্রনের বাইরে তো থাকে প্রোটন আর নিউট্রন। তো প্রোটন আর নিউট্রন কোথায় থাকে? নিউক্লিয়াসের মধ্যে থাকে। তো হিলিয়াম নিউক্লিয়াসকে আমরা আলফা কণা বলতে পারবো। মনে রাখতে হবে আলফা কণা কিন্তু তোমার পজিটিভ চার্জ বিশিষ্ট, যেহেতু আমি দুইটা ইলেকট্রন সরিয়ে ফেলতেছি, তার মানে এই জন্য এখানে হচ্ছে 2+। আচ্ছা, এরপরে আসো কাহিনীটা কি, এরপরে এই হচ্ছে আমার পরমাণু। দেখো এই হচ্ছে আমার পরমাণু। পরমাণুর মধ্যে যে মাঝে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছ সেটা হচ্ছে তোমার নিউক্লিয়াস, আর পরমাণুর চারদিকে হচ্ছে এই যে ইলেকট্রন, যেগুলো আমরা কক্ষপথের উপরে দেখিয়েছি সেগুলো হচ্ছে ইলেকট্রন। আর এই পরমাণুর পিছনের দিকে রাখতেছি আমি একটা জিঙ্ক সালফেট পর্দা। তো আমি এখন যেই কাজটা, বিজ্ঞানী রাদারফোর্ড যেই কাজটা আসলে করেছেন তা হলো, তিনি এই যে দেখো পরমাণুর আমরা ধরো এই পার্টটাকে বলতেছি সামনের পাশ, আর এই পার্টটাকে বলতেছি পরমাণুর পিছনের পাশ। তাহলে আমরা পরমাণুর সামনের অংশ থেকে ক্রমাগত আলফা কণা, এই যে দেখো তোমরা 2+ দেখতে পাচ্ছ, অর্থাৎ আমরা ক্রমাগত আলফা কণাকে এরকম নিক্ষেপ করতেছি। কোন জায়গায়? পরমাণুর মধ্যে দিয়ে। অর্থাৎ ব্যাপারটা সেরকম, ধরো এখানে একটা গোলাকার একটা বস্তু আছে, আমি সেই গোলাকার বস্তুর সামনে থেকে কি করতেছি, আলফা কণাকে এরকম এক পাশ থেকে আরেক পাশের দিকে আমরা নিক্ষেপ করতেছি। আচ্ছা, তো নিক্ষেপ করার ফলে দেখো কয়েকটা জিনিস আমরা পাচ্ছি। কি পাচ্ছি খেয়াল করো, এই যে জিঙ্ক সালফেট পর্দার উপর দেখো আমি এখানে স্টার চিহ্ন দিয়েছি। স্টার চিহ্ন দেওয়ার উদ্দেশ্যটা কি? স্টার চিহ্ন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এইটা, যে আলফা কণা যখনই জিঙ্ক সালফেট পর্দার উপর গিয়ে পড়বে, ওই জায়গায় একটা আলোক রশ্মি সৃষ্টি হবে, মানে উজ্জ্বলময় একটা অবস্থা সৃষ্টি হবে। তাহলে এই যে আলফা কণা আমি এখান থেকে নিক্ষেপ করতেছি, সে পরমাণুর ভিতর পাস করে দেখো এই জায়গা থেকে এসে
উজ্জ্বল একটা অবস্থা সৃষ্টি করতেছে। ঠিক সিমিলার হইতে সেকেন্ডটাও কি করতে যাচ্ছে, গিয়ে কি করতেছে, উজ্জ্বল অবস্থা সৃষ্টি করতেছে। তাহলে আলফা কণার একটা ধর্ম হচ্ছে যে সে যখনই জিঙ্ক সালফেট পর্দার উপর গিয়ে পড়বে সেই জায়গাতে সে একটা উজ্জ্বল অবস্থা বা একটা আলোক উজ্জ্বল অবস্থা সে সেখানে তৈরি করতে পারবে। আচ্ছা, তো তাহলে আমরা দেখো কতগুলো আলফা কণার বিচ্ছুরণ বা অনেকগুলো আলফা কণা আমরা নিক্ষেপ করলাম। যেরকম এই যে এই একটা আলফা কণা নিক্ষেপ করলাম, তাহলে সে কিন্তু দেখো এই যে এই জায়গাটা কিন্তু পরমাণুর ভিতরে, তাহলে এই আলফা কণাটা পরমাণুর ভিতর থেকে গিয়ে 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 এই জিঙ্ক সালফেট পর্দার উপরে গিয়ে একটা আলোক উজ্জ্বল অবস্থা সে তৈরি করেছে। আবার সেকেন্ড ওয়ান দেখো এই আলফা কণাটাও জাস্ট এখান থেকে গিয়ে গিয়ে এখানে গিয়ে কি করছে, একটা আলোক উজ্জ্বল অবস্থা সে তৈরি করেছে। ওকে, তাহলে ঠিক সিমিলার হইতে আমরা এই পাশেও দেখতে পাচ্ছি যে আলোক উজ্জ্বল অবস্থা তৈরি হয়েছে। তার মানে আমরা এখান থেকে দেখো, যদিও আমি খুব বেশি একটা আলোক রশ্মি এখান থেকে দেখাই নেই। কেন দেখাই নেই? কারণ বেশি দেখালে সেটা একটা হিজিবিজি টাইপের হয়ে যাবে। বাট কেউ যদি এখান থেকেও নিক্ষেপ করে তাহলে সেটাও কি আলোক উজ্জ্বল অবস্থা তৈরি করতে পারবে। কেউ যদি এখান থেকে নিক্ষেপ করে তাহলে সেটাও কিন্তু যে পর্দার এই পাশে গিয়ে জাস্ট এখানে গিয়ে কি করতে পারবে, আলোক উজ্জ্বল অবস্থা তৈরি করতে পারবে। তো মোট কথা হচ্ছে গিয়ে যে তুমি যদি এরকম হয় যে তুমি যদি মোটামুটিভাবে 10টা বা 15টা আলফা কণা নিক্ষেপ করো, এর মধ্যে দেখা যাবে কি 12টা বা 13টাই আলফা কণা পিছন দিকে যাচ্ছে, গিয়ে এই জিঙ্ক সালফেট পর্দার উপরে গিয়ে একটা আলোক উজ্জ্বল অবস্থা সৃষ্টি করতে পারতেছে। ওকে, তাহলে আমরা এই যে অনেকগুলো, এই যে আমি যেই কথাটা বললাম যে আমরা ধরো 15টার মতো আলফা কণা নিক্ষেপ করলে এর মধ্যে 12টা বা 13টা আলফা কণায় কিন্তু জিঙ্ক সালফেট পর্দার উপরে গিয়ে খুব সুন্দরভাবে আলোক উজ্জ্বল অবস্থা তৈরি করতে পারতেছে। তার মানে কি ম্যাক্সিমাম না, ক্লোজ টু 15 না। তো এখান থেকে আমরা কি ডিসিশনে আসতে পারি? এখান থেকে দেখো আমরা একটা ডিসিশনে আসতে পারি। আমরা এখন এই পরীক্ষার মাধ্যমে অনেকগুলো আমরা ডিসিশন নিতে পারবো। তাহলে প্রত্যেকটা ডিসিশনকে আমি তোমাদের সামনে জাস্ট উপস্থাপন করে দেখাচ্ছি আর কি। ওকে, প্রথম ডিসিশনটা হচ্ছে এই যে দেখো পরমাণুর অধিকাংশ জায়গায় ফাঁকা। 1 নম্বর যে পয়েন্টটা এখানে দেখানো হচ্ছে যে পরমাণুর অধিকাংশ জায়গায় হচ্ছে ফাঁকা। এখন যদি অধিকাংশ জায়গা ফাঁকা না হতো তাহলে কিন্তু দেখো এই যে আলফা কণাগুলো কোনো না কোনোভাবে বাধাপ্রাপ্ত হতো। আমি কিন্তু বলেছি তোমাদের সামনে যে যদি আমি 15টা আলফা কণা নিক্ষেপ করি এর মধ্যে 12টা বা 13টাই কিন্তু তোমার পর্দার উপরে গিয়ে কি করতে পারতেছে, আলোক উজ্জ্বল অবস্থা সৃষ্টি করতে পারতেছে। তাহলে এই যে 15টার মধ্যে যে 12টা বা 13টা যাচ্ছে এটা কিন্তু পরমাণুর ভিতর থেকেই যাচ্ছে। যেহেতু পরমাণুর ভিতর থেকে এরা যেতে পারতেছে, অতএব আমরা বলতেই পারি যে পরমাণুর যে ভিতরের যে অংশ সেই অংশের মধ্যে ম্যাক্সিমাম জায়গাটাই হচ্ছে গিয়ে ফাঁকা জায়গা। কেননা আলফা কণাগুলো ওই ফাঁকা জায়গার মধ্যে দিয়েই গিয়ে গিয়ে কি করতেছে, জিঙ্ক সালফেট পর্দার উপরে গিয়ে একটা আলোক উজ্জ্বল অবস্থা তৈরি করতে পারতেছে। ওকে, 1 নম্বর পয়েন্টটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এবারে দেখো 2 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্টের একটা বড় একটা কোশ্চেন এখানে আমাদের জন্য রয়ে যাচ্ছে, একটা বড় কোশ্চেন। সেই কোশ্চেনটা কি? সেই কোশ্চেনটা ওকে আমি আরেকটু ছোট করি। দেখো তো, তোমরা দেখো তো ভালোভাবে। এই জায়গায় একটা আলফা কণা এসে আলোক উজ্জ্বল অবস্থা সৃষ্টি করেছে, আর এই জায়গাতে একটা আলফা কণা এসে আলোক উজ্জ্বল অবস্থা সৃষ্টি করেছে। কিন্তু আমরা কিন্তু এইখান থেকে দেখো আমরা কিন্তু পরমাণুর বাহির থেকে কোনো আলফা কণা পাঠাই নাই, অথবা আমরা এই জায়গা থেকেও কোনো আলফা কণা সেখানে পাঠাই নাই। তাহলে কোশ্চেন হলো, তাহলে এই জায়গায় আলোক উজ্জ্বল রশ্মির সৃষ্টি হলো কিভাবে? এই জায়গায় যেহেতু আমরা বাহির থেকে কোনো আলফা কণা পাঠাই নাই, তাহলে এখানে আলোক উজ্জ্বল অবস্থা কিভাবে তৈরি হলো? এটা একটা আলাদা কোশ্চেন। তো আসলে আমরা এখন এটার সলিউশন দিব যে এইখানে আসলে কিভাবে তৈরি হয়েছে। মেইনলি দেখো, তাহলে আমি ফার্স্ট এটা ইরেজ করে দিই। তো এখন আমাদেরকে যেটা বুঝতে হবে মেইনলি এখানে কি সমস্যাটা হচ্ছিল। সমস্যাটা হচ্ছে যে কোনো ভারী একটা বস্তুর সাথে যদি কোনো একটা হালকা বস্তু ধাক্কা লাগার ফলে কি হয়, হালকা বস্তুটা ছিটকে যায় না। যেরকম ধরো এইটা একটা ভারী বস্তু, এরকম এটা একটা ভারী বস্তু, তুমি যদি একটা বস্তুকে এরকম ধাক্কা দাও তাহলে আচ্ছা আমি এইভাবে না দেখে একটু বাঁকা করে দেখে তাহলে একটু বুঝতে সুবিধা হবে। আচ্ছা, যদি আমি এরকম পাঠাই, এরকম একটা বস্তু ধাক্কা দিই, তাহলে কি করবে, ছিটকে গিয়ে আবার এদিকে চলে যাবে না বলো তো? কেন? কারণ এইটা হচ্ছে তোমার হালকা বস্তু, এটা হচ্ছে তোমার হালকা বস্তু, আর এটা হচ্ছে কি তোমার ভারী বস্তু। তো কথা হচ্ছে কি এরকমটা হতে পারে যে যখন একটা হালকা বস্তু খুবই স্পিডে একটা ভারী বস্তুকে ধাক্কা দেয়, সে কিন্তু ভারী বস্তুকে সরাতে পারে না, বরং সে নিজেই সরে যায়। যেটা তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ যে এই একটা হালকা বস্তু এখানে এসে এই ভারী বস্তুর সাথে ধাক্কা লেগে ভারী বস্তু কিন্তু সরতেছে না, বাট হালকা বস্তুটা কি করতেছে, সে তার দিক পরিবর্তন করতেছে। তো আমরা এই জিনিসটুকু ভালো মতো বুঝি। এবারে আসো, এরকম একটা ব্যাপার এখানে ঘটতেছে, সেটা আমাদেরকে বোঝাতে চাচ্ছেন। কি ঘটতেছে দেখো, ফর এক্সাম্পল আমরা তো এখানে স্পষ্টভাবে দেখতেই পাচ্ছি যে এই যে দেখো এই যে একটা যে আলোক রশ্মি আছে, এই যে আলোক রশ্মিটা,
এই আলফা কণা, এই আলফা কণা কিন্তু দেখো সে যাচ্ছিল কিন্তু ঠিকভাবে যাচ্ছিল। আচ্ছা আমি এটাকে কালারটা চেঞ্জ করি। দেখো সে কিন্তু যাচ্ছিল ঠিকভাবে, গিয়ে সে ধাক্কা লেগে সে দেখো তার দিক পরিবর্তন করতেছে। আবার এই একজন দেখো সেও যাচ্ছিল ঠিকভাবে, সে ধাক্কা লেগে সেও তার দিক পরিবর্তন করতে বাধ্য হচ্ছে। তাহলে বুঝতে হবে যে আলফা কণা যার সাথে ধাক্কা লাগতেছে তার একটা ভর আছে, তার একটা ওয়েট আছে, এবং সেই ওয়েটটা আলফা কণার থেকে অনেক অনেক বেশি। এবং আলফা কণার থেকে ওয়েটটা বেশি হওয়ার কারণেই কিন্তু এই আলফা কণাগুলো তাদের দিক কি করতেছে, পরিবর্তন করতে সে বাধ্য হচ্ছে। তো আমরা যেই কথাটা বলি না যে পরমাণুর যে ভর, পরমাণুর সমস্ত ভর কোন জায়গায় থাকে, তার এই যে জায়গাটাতে দেখো, এই যে জায়গাটা, এই জায়গাতে পরমাণুর সমস্ত ভর কেন্দ্রীভূত থাকে। তো যার কারণে সমস্ত ভর এখানে থাকার ফলে এই আলফা কণাগুলো কিন্তু সেই ভরটাকে সরাতে পারতেছে না, বরং তারা নিজেরাই দিক পরিবর্তন করতেছে। তো যেটার আমরা একটা প্রমাণ পাই এখান থেকে যে আমরা কিন্তু এই জায়গা থেকে কোনো আলফা কণা নিক্ষেপ করতেছি না, বা নিচ থেকেও কোনো আলফা কণা নিক্ষেপ করতেছি না, তা সত্ত্বেও এখানে আমরা আলো দেখতে পাচ্ছি। তাহলে এই আলোটা আসতেছে কোন জায়গা থেকে? আলফা কণা থেকে। আলফা কণাটা আসতেছে কোন জায়গা থেকে? আমি যে ভিতরে যে অনেকগুলো আলফা কণা নিক্ষেপ করছি, এদের মধ্যে কেউ কেউ তাদের দিক পরিবর্তন করে এই জায়গাতে আসতে বাধ্য হচ্ছে। কেন বাধ্য হচ্ছে? কারণ আলফা কণার থেকে এই যে আলফা কণা যার সাথে ধাক্কা লাগতেছে তার ওয়েটটা অনেক বেশি। তো আমরা এই যে নিউক্লিয়াসের যে ভর থাকে, নিউক্লিয়াসের মধ্যে জানি যে প্রোটন থাকে, নিউট্রন থাকে, এবং প্রোটন আর নিউট্রনকে যোগ করলে আমরা ভর পাই। সেই সমস্ত ভর, অর্থাৎ একটা পরমাণুর সমস্ত ভর কোন জায়গায় থাকে? নিউক্লিয়াসের মধ্যে থাকে। তাহলে অবশ্যই নিউক্লিয়াসের ভরটা আলফা কণা থেকে অনেক অনেক বেশি হবে, এটাই স্বাভাবিক। তো সেকেন্ড পয়েন্টে আমরা জাস্ট এই কথাটাই বলতে পারি, দেখো যে এই যে 3 নাম্বার পয়েন্টটা দেখো, তাহলে আমরা এই পয়েন্টগুলোকে জাস্ট একটু মার্ক করে ফেলি যে আমাদের 1 নাম্বার পয়েন্টটা ডান, এটা হয়ে গেছে। এবার আসো 3 নাম্বার পয়েন্টটা দেখো, পরমাণুর সকল ভর নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? নিউক্লিয়াসের মধ্যে পুঞ্জীভূত থাকে। অর্থাৎ একটা পরমাণুর যে ভর আছে সেই সমস্ত ভরগুলোকে আমরা কোথায় পাবো? নিউক্লিয়াসের মধ্যে পাবো। পরমাণুর যে ভর আছে সেই সমস্ত ভরগুলোকে আমরা নিউক্লিয়াসের মধ্যে দেখতে পাবো, এবং এই নিউক্লিয়াসের মধ্যেই কিন্তু এই সমস্ত ভর থাকার ফলে টোটাল পরমাণুর যে ওয়েট, এইটা বলতে আসলে নিউক্লিয়াসের ভরটাকে বোঝানো হয়। এবং আলফা কণা সেখানে ধাক্কা লেগে তারা দিক পরিবর্তন করতে সেখান থেকে কি হচ্ছে? বাধ্য হচ্ছে। তো এইটাকে অ্যানাদার পয়েন্ট, যেটা আমরা কিনা সেই এক্সাম্পল থেকে পাচ্ছি। 3 নম্বরে আসো, দেখো একটা আলফা কণা আমরা এভাবে দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি? যে সে যাচ্ছে, সে একটা আলফা কণাকে আমরা জাস্ট এইভাবে দেখতে পাচ্ছি। ওকে, সো দেখো এটাকে আমরা এখন কি বলতে পারবো? সো খেয়াল করো, আমরা একটা আলফা কণাকে এভাবে দেখতে পাচ্ছি যে এখান থেকে দেখো একটা আলফা কণা সে যাচ্ছে, গিয়ে সে আবার রিটার্ন করে পুনরায় দেখো সেম ডিরেকশনে চলে আসতেছে। সে কিন্তু এটার ভিতর দিয়ে ভেদ করে যেতে পারতেছে না। আগেরটা তো আমরা দেখেছি যে তারা তাদের দিককে পরিবর্তন করছে, দিকটাকে সে বাঁকা করে ফেলছে। কিন্তু একটা আলফা কণা সে যেইভাবে যাচ্ছে সে আবার ইউটার্ন নিয়ে পুনরায় পিছনের দিকে চলে আসতেছে। এখন কারণটা আসলে কি? কারণটা হচ্ছে এইটাই যে আলফা কণা নিজেও পজিটিভ। ফার্স্ট অফ অল আলফা কণা নিজেও পজিটিভ, আর নিউক্লিয়াসও পজিটিভ। এবং আমরা জানি পজিটিভ পজিটিভ কি করে? বিকর্ষণ বল তৈরি করতে পারে। পজিটিভ পজিটিভ একে অপরকে বিকর্ষণ করে। তো একটু আগেই তো আমি অলরেডি প্রমাণ করলাম যে নিউক্লিয়াসের ভরটা অনেক বেশি। তো দেখো ব্যাপারটা হচ্ছে এরকম যে একটা রিক্সা যদি একটা ট্রাককে ধাক্কা দেয়, ট্রাকটা কি পিছনে যাবে? বরং রিক্সাটা পিছনে সরে আসবে। তো আলফা কণার থেকে আমার নিউক্লিয়াসের ভরটা যেহেতু অনেক বেশি, এজন্য আলফা কণা কখনোই নিউক্লিয়াসকে ধাক্কা দিয়ে পিছনের দিকে নিয়ে যেতে পারবে না। বরং আলফা কণা পজিটিভ, নিউক্লিয়াসও পজিটিভ, দুজনেই পজিটিভ হওয়ার ফলে এরা কি করবে? সে ইউটার্ন নিয়ে চলে আসবে। ফার্স্ট অফ অল সে এখানে যাবে, গিয়ে দেখবে যে এখানে যে আছে সেও পজিটিভ, এবং আলফা কণা নিজেও পজিটিভ, এবং এখানে যে আছে তার ভরটা অনেক বেশি। অতএব তাকে ধাক্কা দিয়ে পিছনে নেওয়ার কোনো সুযোগ নেই, বরং বিকর্ষণ বল হওয়ার ফলে আলফা কণাগুলো আবার ইউটার্ন নিয়ে এই দিকে চলে আসবে। তো বিজ্ঞানী রাদারফোর্ড দেখতে পাচ্ছে যে একটা আলফা কণা যেই ডিরেকশনে যাচ্ছে সেখান থেকে ইউটার্ন নিয়ে সে পিছনের দিকে চলে আসতেছে। তাহলে অবশ্যই সেখানে একটা রিজন আছে। রিজনটা কি? রিজনটা হচ্ছে বিকর্ষণ বল। বিকর্ষণ বলটা বুঝবো কীভাবে? কারণ আমি তো অলরেডি জানি যে আলফা কণা পজিটিভ। এখন নিউক্লিয়াস কি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে সেটা আমরা জানি না, কিন্তু যখন সে রিটার্ন চলে আসছে তখন আমি শিওর যে নিউক্লিয়াসও পজিটিভ। কেননা নিউক্লিয়াস যদি নেগেটিভ হতো তাহলে সে কিন্তু আলফা কণাকে ছাড়তো না, কারণ ওখানে নেগেটিভ পজিটিভ গিয়ে কী করতো? সে আকর্ষণ বল তৈরি করতে পারতো। কিন্তু নিউক্লিয়াসও পজিটিভ, আলফা কণা পজিটিভ, তার মানে সে যাচ্ছে, গিয়ে ইউটার্ন নিয়ে সে আবার এদিকে চলে আসতেছে। এখান থেকেই ডিসিশন দেন বিজ্ঞানী রাদারফোর্ড যে এই পরমাণুর যে নিউক্লিয়াস থাকে, এই নিউক্লিয়াস সবসময় পজিটিভ চার্জ বিশিষ্ট হবে। তো দেখো আমাদের অ্যানাদার যে পয়েন্ট ছিল যে নিউক্লিয়াস হচ্ছে গিয়ে যে পজিটিভ চার্জ বিশিষ্ট, যে নিউক্লিয়াস ধনাত্মক চার্জ বিশিষ্ট, এই পয়েন্টটা আমরা এখান থেকে পাচ্ছি। আলফা কণার এই জায়গা থেকে পাচ্ছি যে নিউক্লিয়াস হচ্ছে
ধনাত্মক চার্জ বিশিষ্ট হয়। আচ্ছা, এবারে এই যে নিউক্লিয়াস যে আবিষ্কার করলো, এবারে দেখো আরেকটা জিনিস যে আমরা পরমাণুর দেখো একটা অংশ, আমরা তো এরকম আলফা কণা নিক্ষেপ করতেছি, আমরা দেখো এখানে এই জায়গাতে আমরা আলো দেখতে পাচ্ছি, এই জায়গাতে জিঙ্ক সালফেট পর্দা এসে এখানে কি করতে আলো তৈরি করতে পারতেছে। আবার দেখো এই জায়গাতেও কিন্তু আমরা আলো দেখতে পাচ্ছি, পরমাণুর এই যে জিঙ্ক সালফেট পর্দারে আমরা এখানে আলো দেখতে পাচ্ছি। বাট একটা জায়গা আছে যেটা একদম পরমাণুর মাঝ বরাবর পিছনের দিকে, দেখো সেখানে কোনো আলো নেই, মানে সেখানে কোনো আলফা কণা নেই, দ্যাটস ওয়াই সেখানে কোনো আলো নেই। আমরা সেই জায়গাটাকে কি বলতেছি? অন্ধকার বলতেছি। কেন অন্ধকার বলতেছি? কারণ সেখানে কোনো আলফা কণা পৌঁছাতে পারতেছে না। যেহেতু সেখানে কোনো আলফা কণা পৌঁছাতে পারতেছে না, তার মানে আমি সেই জায়গাটা অন্ধকার দেখবো, এটাই স্বাভাবিক। অতএব এখান থেকে ডিসিশন হয় যে এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে বা নিউক্লিয়াসকে ভেদ করে কোনো আলফা কণায় পিছনের দিকে আসতে পারতেছে না, যার কারণে একদম পরমাণুর ঠিক মাঝ বরাবর পিছনের অংশটাকে আমরা অন্ধকার বা অন্ধকারাচ্ছন্ন দেখতেছি, কারণ সেখানে আছে নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসকে ভেদ করে কোনো আলফা কণায় পিছনের দিকে যেতে পারতেছে না, বিধায় আমরা এই জায়গাটাকে হচ্ছে গিয়ে যে অন্ধকার দেখতে পাচ্ছি। তো এখান থেকেই দেখুন, এই যে এখান থেকে যে কথাগুলো বললাম, এই পয়েন্টগুলো কিন্তু এখান থেকেই প্রমাণ করা যায়। তো সেকেন্ড যে পয়েন্টটা আমি হয়তো বলা হয় নাই, ওই পয়েন্টটা আসলে বলে দিচ্ছি যে টোটাল পরমাণুর তুলনায় নিউক্লিয়াস অনেক ক্ষুদ্র। আচ্ছা, এটা তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো টোটাল পরমাণু দেখো কত বড় গোলাকার একটা অংশ, এটার ব্যাস বা ব্যাসার্ধ সেটা অনেক বড়, বাট এর তুলনায় নিউক্লিয়াসটা কি অনেক ক্ষুদ্র না টোটাল পরমাণুর তুলনায়? টোটাল পরমাণুটা অনেক বিশাল আকৃতির। তো আমরা যদি, যেহেতু দুইটাই গোলাকার, পরমাণুটাও দেখতে গোলাকার আর নিউক্লিয়াসটাও দেখতে গোলাকার, তো এই যে পরমাণু দেখতে গোলাকার বা নিউক্লিয়াস দেখতে গোলাকার, এই যে এদের মধ্যে যখন আমি কম্পেয়ার করব তখন আমাকে বলতেই হবে যে পরমাণু আকারটা নিউক্লিয়াস থেকে অনেক অনেক গুণ বড় হবে। তো এইটা একটা অ্যানাদার পয়েন্ট যেটা আমরা চিত্র থেকে দেখতে পাচ্ছি। সো এটা ছিল রাদারফোর্ডের আরেকটা মতবাদ যে আমার পরমাণুর আকার যা হবে এর থেকে নিউক্লিয়াসের আকার কি হবে? অত্যন্ত ক্ষুদ্র হবে। তবে হ্যাঁ, তোমাদেরকে আমি একটা কথা একটু বলে দেই যে আমরা এটাকে যে গোলাকারভাবে প্রেজেন্ট করেছি, বিজ্ঞানী রাদারফোর্ড যখন নিউক্লিয়াস আবিষ্কার করেছে বা রাদারফোর্ড যখন পরমাণু মডেল দিয়েছে, সে কিন্তু তখন এই কথাটা বলে নাই যে পরমাণু কি গোলাকার হবে, বৃত্তাকার হবে নাকি উপবৃত্তাকার হবে, মানে শেপটা নিয়ে সে কোনো ক্লিয়ার কনসেপ্ট সে মানুষের মনে কোনো ধারণা দিতে পারে নাই। জাস্ট আমি তোমাদেরকে সহজ করে বোঝানোর জন্য গোলাকার কথাটা বলেছি, কিন্তু এটা কিন্তু আসলে বিজ্ঞানী রাদারফোর্ড কখনোই বলে নাই যে পরমাণু দেখতে গোলাকার। এটা বিজ্ঞানের বোর এসে পরবর্তীতে এটাকে কারেকশন করেছে এবং সে বলতেছে যে হ্যাঁ, এগুলা বৃত্তাকার বা উপবৃত্তাকার অনেকগুলো কক্ষপথ থাকতে পারে। আচ্ছা, সো আমরা এখান থেকে এই পয়েন্টগুলো মোটামুটি বুঝেছি। এবারে আসো ফাইনাল পয়েন্টটা কি দেখো, রাদারফোর্ডের পরমাণু মডেলটাকে সৌরজগতের সাথে কম্পেয়ার করা হয়েছে, এই জন্য এটাকে সোলার সিস্টেম মডেল বলে। কেন এটাকে সৌরজগতের সাথে কম্পেয়ার করা হচ্ছে আমি একটু পরে বলে দিচ্ছি আর কি। আর একটা হচ্ছে গিয়ে যে এই পরমাণু মডেল থেকে আমরা নিউক্লিয়াস আবিষ্কার করতে পারি, তাই এটাকে নিউক্লিয়ার মডেলও বলা হয়। তাহলে একটা হচ্ছে কি যে সোলার সিস্টেম মডেল, আর একটা হচ্ছে নিউক্লিয়ার মডেল। দুইটাই বলা হয় রাদারফোর্ডের পরমাণু মডেলকে, এবং দুইটা বলার পিছনে কিন্তু বেশ ভালো দুটো যুক্তি রয়েছে। এক, আমরা এখান থেকে নিউক্লিয়াস সম্পর্কে ভালো একটা আইডিয়া পেয়েছি, এই জন্য এটাকে আমরা কি বলি? নিউক্লিয়ার মডেল বলি। আর সোলার সিস্টেম মডেলটা কেন বলা হচ্ছে দেখো, কারণ আমরা তো জানি সৌরজগতে কি হয়, সৌরজগতের মধ্যে এরকম সান থাকে, এই যে সূর্য থাকে, এরকম সূর্যকে কেন্দ্র করে এরকম বিভিন্ন কক্ষপথে বিভিন্ন গ্রহ সেগুলো ঘূর্ণায়মান থাকে, যেভাবে ঘূর্ণায়মান থাকে। তো বিজ্ঞানী রাদারফোর্ড বলতে চাচ্ছিল এইটাই যে আমরা যেটাকে সূর্য বলি, আসলে পরমাণু বলে সেটা হচ্ছে নিউক্লিয়াস, এবং আমরা যে বিভিন্ন কক্ষপথে বিভিন্ন গ্রহ বলি, তো এই গ্রহগুলো হচ্ছে তোমার নিউক্লিয়াস। অর্থাৎ সেন্টার পয়েন্টে থাকে কে? সূর্যের চারিদিকে থাকে বিভিন্ন গোলাকার স্তর, মানে গোলাকার বা বৃত্তাকার বা উপবৃত্তাকার এরকম স্তর থাকে, যে স্তরগুলোতে বিভিন্ন যে গ্রহগুলো আছে সেই গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরতে থাকে। যেরকম দেখো এই যে ফর এক্সাম্পল এখান থেকে যারা থাকে তারা কি করবে? এরকম ঘুরতে থাকবে না? তাহলে এখানে সূর্যের পজিশনে আসে হচ্ছে নিউক্লিয়াস, আর গ্রহগুলোর পজিশনে আসে হচ্ছে ইলেকট্রন। গ্রহগুলো যেরকম সূর্যকে কেন্দ্র করে ঘুরতে থাকে, ইলেকট্রনগুলো জাস্ট নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে। তাহলে তখন কিন্তু মানুষের মধ্যে বা মানুষের মাথায় এই পরমাণু, নিউক্লিয়াস এইরকম কোনো কনসেপ্ট ছিল না। বাট সৌরজগৎ বা জ্যোতির্বিজ্ঞান এটা কিন্তু মানুষের মাথায় অনেক আগে থেকে ছিল। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা যখন কোনো একটা কিছু মানুষকে বোঝাতে চেষ্টা করি, তখন আমরা একটা পারফেক্ট রিয়েল লাইফ কিছু এক্সাম্পল দিয়ে বোঝাই না? ছোটবেলায় বাবা মা আমাদেরকে যোগ বিয়োগ শিখায় কীভাবে? এই যে কলা, কলম, টাকা পয়সা দিয়ে। তো বিজ্ঞানী রাদারফোর্ড জাস্ট মানুষের মনের মধ্যে তখন সোলার সিস্টেমের কনসেপ্টটা ছিল। তো এই জন্য পরমাণু মডেলের কনসেপ্টটা যেন তাদের মাথায় খুব সহজেই যেন দেওয়া যায়, এই জন্য সে এই
এই যে তার রাদারফোর্ডের যে পরমাণু মডেলটা, সেই মডেলটাকে সে সোলার সিস্টেমের সাথে কম্পেয়ার করেছে। জাস্ট এইটাই বলার চেষ্টা করেছে যে সূর্যকে কেন্দ্র করে যেরকম গ্রহগুলোকে চারদিকে ঘুরতে দেখা যায়, ঠিক নিউক্লিয়াসকে কেন্দ্র করে তাদের কক্ষপথের চারদিকে আমরা ইলেকট্রনগুলোকে সেমনিভাবে ঘুরতে দেখতে পারবো আর কি। ওকে, তো তাহলে এইটাই হচ্ছে কাহিনী। এবারে তোমাদের বইয়ের চিত্রটা যদি আসি, তাহলে দেখো চিত্র এইভাবে দিয়ে দিছে আর কি। মেইনলি রাদারফোর্ড আসলে কোনো ক্লিয়ার কনসেপ্ট দেয় নাই, যেহেতু আমি গোলাকার এঁকেছি জাস্ট এক্সাম্পলটাকে সহজে বোঝানোর জন্য, বাট মেইনলি হচ্ছে এরকম টাইপের একটা শেপ ছিল। তো দেখো যেটা বললাম যে নিউক্লিয়াস থাকবে, নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন থাকবে না, মূলত প্রোটন আর নিউট্রন থাকবে হচ্ছে যে নিউক্লিয়াসের মধ্যে, আর ইলেকট্রনগুলো কিন্তু থাকবে কোথায়, বাইরের কক্ষপথগুলোতে। ওকে, সো এখন আসলে আমাদের বইয়ের মধ্যে কি লিখেছে দেখো, সেই লেখাগুলো আমরা একটু বোঝানোর চেষ্টা করি বা একটু পড়ার চেষ্টা করি। ওকে, তো পরমাণুর মাঝে বিপরীত চার্জ বিশিষ্ট ইলেকট্রন এবং প্রোটন রয়েছে, সেটি বিজ্ঞানীরা জানতে পেরেছিল। কিন্তু এবার আসলে যে বিজ্ঞানী রাদারফোর্ড নিয়ে কথা বলেছে, যে বিষয়টির উপর আলোকপাত করেছিলেন। এই ব্যাপারে তার দেওয়া মডেলটি রাদারফোর্ডের পরমাণু মডেল নামেই বেশ পরিচিত। অর্থাৎ রাদারফোর্ড যে মডেলটা দিয়েছেন, আমরা সেই মডেলটাকে বিজ্ঞানী রাদারফোর্ডের পরমাণু মডেল হিসেবেই এটাকে আমরা চিনে থাকি। আচ্ছা, এখন এখান থেকে দেখো কনসেপ্টগুলো কি দিয়েছে, জাস্ট আমরা যেগুলো অলরেডি ডিসকাস করে ফেলেছি সেইগুলোই কিন্তু বিজ্ঞানী রাদারফোর্ড দেওয়ার চেষ্টা করেছেন বা বিজ্ঞানী রাদারফোর্ড দিয়েছেন। আচ্ছা, সো আসলে 1 নম্বর পয়েন্টটা কি দেখো, 1 নম্বর পয়েন্টে বলেছে যে পরমাণুর ধনাত্মক চার্জ এবং পরমাণুর অধিকাংশ ভর পরমাণুর কেন্দ্রে পুঞ্জীবিত থাকে। যেই কথাটা অলরেডি বলছিলাম যে আলফা কণাগুলো তাদের দিককে পরিবর্তন করে ফেলছে। সো আলফা কণা যেহেতু তাদের দিক পরিবর্তন করে ফেলছে, অতএব আমরা এখানে বলতেই পারি যে পরমাণুর যে মূল ভর বা মোট ভর, সেটা পরমাণুর নিউক্লিয়াসের মধ্যেই অবস্থান করে। নিউক্লিয়াসের ভিতরে কে থাকে, প্রোটন থাকে, এবং নিউক্লিয়াসের বাইরে থাকে কে, ইলেকট্রন। অবশ্যই এখানে প্রোটনের সাথে কিন্তু নিউট্রন কণাও এখানে এটার মধ্যে থাকে আর কি। যেহেতু আপেক্ষিকভাবে ইলেকট্রনের ভর অত্যন্ত কম, তাই নিউক্লিয়াসের অভ্যন্তরে অবস্থিত প্রোটন এবং নিউট্রনের ভরেই পরমাণুর ভর হিসেবে বিবেচনা করা হয়। অর্থাৎ আমরা ভর বের করার সূত্র শিখি কি, ভর ইজ ইকুয়ালস টু প্রোটন সংখ্যা, পি সংখ্যা মানে কি, প্রোটন সংখ্যা প্লাস নিউটন, এন সংখ্যা মানে কি সংখ্যা, নিউটন সংখ্যা, প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা। এটা হচ্ছে ভর নির্ণয়ের ফর্মুলা বা ভর নির্ণয় সূত্র গেল একটা। এরপরে সেকেন্ড পয়েন্ট কি বলেছে দেখো, যে নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র এবং পরমাণুর ভিতরে অধিকাংশ জায়গায় ফাঁকা। অলরেডি এই পয়েন্টটা বলে দিয়েছি যে নিউক্লিয়াস খুব ছোট্ট একটা জায়গা, আর পরমাণুর ভিতরের জায়গাগুলো ফাঁকা বিধায় কিন্তু 15টা ফর এক্সাম্পল 15টা আলফা কণার মধ্যে কিন্তু 12টা বা 13টা আলফা কণাই কিন্তু পরমাণু ভেদ করে বিস্তারের দিকে সরে যেতে পারতেছে। আচ্ছা, 3 নম্বরে দেখো, রাদারফোর্ডের পরমাণু মডেল প্রস্তাব করেছিলেন যে কেন্দ্রের ধনাত্মক চারদিকে জাস্ট এই যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে দেখো এই যে ঘূর্ণনকে তিনি সৌরজগতে সূর্য চারদিকে ঘূর্ণায়মান অবস্থার সঙ্গে তুলনা করেন। অর্থাৎ ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ঘুরছে। সৌরজগতে রাদারফোর্ডের পরমাণু মডেলকে তুলনা করার কারণে এই মডেলকে সোলার সিস্টেম মডেল বলা হয়। আচ্ছা, এইখানে আমি আরেকটা কথা একটু বলে দেই, কেন্দ্রের ধনাত্মক বা পজিটিভ চার্জের চারদিকে তার আকর্ষণ বলের কারণে ঋণাত্মক বা নেগেটিভ চার্জ বিশিষ্ট ইলেকট্রন ঘূর্ণায়মান থাকে। আচ্ছা, এই জিনিসটা আসলে কি বোঝাচ্ছে, এই কথাটা দ্বারা কি বোঝাচ্ছে, কথা দ্বারা বোঝাচ্ছে যে দেখো ইলেকট্রনগুলো যে ঘুরতেছে, ইলেকট্রনগুলো কিন্তু কখনো কক্ষপথ থেকে ছিটকে যায় না, মানে কক্ষপথ থেকে কখনো পড়ে যায় না। এমনটা হয় না যে আমাকে যদি বলা হয় যে তুমি গোলাকার একটা হচ্ছে সরু একটা পথ ঘুরতে থাকো, হতেই পারে আমি ওই পথটাতে চলতে চলতে একটা সময় গিয়ে পড়ে যাব, কিন্তু ইলেকট্রনের বেলা সেটা হচ্ছে না। কেন হচ্ছে না, কারণ এই যেই প্রোটনগুলো এদেরকে কি করতেছে, আকর্ষণ বল তৈরি করতেছে। প্রোটনের আকর্ষণ বলের ফলে সে কক্ষপথ থেকে পিছনে সরে যাচ্ছে না। আবার তোমরা হয়তো ফিজিক্স বইয়ের মধ্যে পড়বা যে কেন্দ্রমুখী আর কেন্দ্র বিমুখী। তো কেন্দ্রমুখী বলের সাথে কেন্দ্র বিমুখী একটা বল থাকে, তাহলে কেন্দ্র বিমুখী বলের ফলে ইলেকট্রনটা আবার এই নিউক্লিয়াসের মধ্যেও পড়তেছে না। অর্থাৎ এখানে দুইটা ফোর্স কাজ করতেছে, একটা হচ্ছে কেন্দ্রমুখী আকর্ষণ বল, আর একটা হচ্ছে কেন্দ্র বিমুখী বিকর্ষণ বল, এবং এই দুইটা বলের মান সমান। এই দুইটা বলের মানকে আমরা সমান দেখতে পাই। সো যেহেতু দুইটা বলের মান সমান, ব্যাপারটা এরকম যে আমি যদি তোমাকে এইদিকে 10 নিউটন ফোর্সে টান দেই, আর যদি আরেকজন তোকে এখান থেকে 10 নিউটন ফোর্সে ধাক্কা দেয়, তাহলে আলটিমেটলি কি করবা, তুমি এই যে সেন্টার পয়েন্ট যেখানে আছে সেখানেই থাকবা। তো ইলেকট্রনগুলোর বেলায় জাস্ট ওই ব্যাপারটাই হচ্ছে যে কেন্দ্রমুখী আকর্ষণ বল এবং কেন্দ্র বিমুখী বিকর্ষণ বল এইটা পরস্পর সমান হওয়ার কারণে ইলেকট্রনগুলো না কক্ষপথ থেকে বাইরে যেতে পারতেছে, আবার না এসে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের মধ্যে পড়তেছে, কারণ যেহেতু উভয় ফোর্সের মান সমান। তো এইখানে মূলত এই জিনিসগুলোই জাস্ট তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। আচ্ছা, ওকে, এবার আসলে রাদারফোর্ডের পরমাণু মডেল রসায়ন জগতে এক যুগান্তকারী পদক্ষেপ রেখেছে, এটা সত্য কথা।
কিন্তু তার সত্ত্বেও তার কিছু ত্রুটি ছিল। আমাকে এখন সেই ত্রুটিগুলোকে জাস্ট ধরতে হবে বলতে জাস্ট জানতে হবে, এবং এটাও আমরা জানবো যে সেগুলোকে আমরা কেন ত্রুটি বলতেছি। তো আমরা এই জিনিসটাকে বলেছি সীমাবদ্ধতা। বলা হয় যে রাদারফোর্ডের পরমাণু মডেলের কিছু সীমাবদ্ধতা ছিল, এবং সেই সীমাবদ্ধতাগুলো কি কি সেগুলো এখন আমরা জানার চেষ্টা করব। 1 নম্বর পয়েন্ট, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, শক্তি সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয়নি। খেয়াল করো, দেখো কোনো একটা বস্তু ঘুরতেছে, ফর এক্সাম্পল তুমি আর আমি যদি কোনো একটা মাঠকে কেন্দ্র করে সারাদিন ঘুরি, আমরা কি সারাদিন ঘুরতে পারবো? অবশ্যই না, সারাদিন ঘুরতে পারবো না। হ্যাঁ, সারাদিন ঘুরতে পারবো যদি আমাকে কোনোভাবে ফোর্স দেওয়া হয়, যদি এমন হয় যে না আমি কোনোভাবে শক্তি পাচ্ছি, এনার্জি পাচ্ছি, তাহলে এই মাঠ সারাদিন কেন, আমি সারা বছর সারা যুগ মানে যতদিন বেঁচে থাকবো ততদিন আমরা সেই মাঠটাকে ঘুরতে পারবো, শর্ত একটা, যদি আমাদের শক্তি থাকে। তো রাদারফোর্ড যে বলতেছিল যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরবে, তো এই ঘোরার জন্য তো শক্তি দরকার। তো এইটা আসলে তখন যেটা হয়েছে যে তখন আসলে সে বলছে, মানুষ ওটা গ্রহণ করে নিয়েছেন। কিন্তু বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক নামে একজন বিজ্ঞানী, তো এই ম্যাক্স প্লাঙ্ক নামে বিজ্ঞানী সে একটা তত্ত্ব দিয়েছেন। সেই তত্ত্বটা হচ্ছে যে যদি কোনো বস্তু ঘুরতে থাকে, খেয়াল করো ব্যাপারটা এরকম, যদি আমি একটু এঁকে দেখাই, ধরো আমি একটা গোলাকার মাঠকে কেন্দ্র করে ঘুরতেছি, তাহলে প্রথমে আমার এনার্জি বেশি থাকবে, তখন আমি এই মাঠটাকে জাস্ট বড় করে, মানে বড় করে বলতে জাস্ট অনেক বড় একটা ব্যাসার্ধ নিয়ে আমি সেই জায়গাটা ঘুরতে পারবো। এরপরে কি হবে, একটু এনার্জি লস হবে, দেন আমার কি হবে, রাস্তাটা আরেকটু ছোট হয়ে যাবে, মানে আমি এখন আর অত বড় মাঠটাকে ঘুরতে পারবো না, তখন আমার এনার্জি কমে যাওয়ার ফলে আমি একটা ছোট মাঠকে কেন্দ্র করে তখন ঘুরতে পারবো। এরপর কি হবে, এনার্জিটা আরও লস হবে, তখন আর ছোটটাকেও না, তারপর এর থেকেও ছোটটা, এরপরে অর্থাৎ যত এনার্জি কমবে অত কিন্তু আমার এই যে মাঠের যেই পরিধি বলো বা মাঠের যেই ব্যাস বলো, এই ব্যাসের সাইজটা আস্তে আস্তে কি হতে থাকবে, কমতে থাকবে। কেন? কারণ আমার এনার্জিটা কমে যাচ্ছে। একটা সময় কি হবে, আমি আর একদম এই মাঠের মাঝ বরাবর বসে পড়বো, কারণ আমার কাছে আর কোনো শক্তিই নেই। তো ইলেকট্রনগুলো যদি এরকম ঘুরে, তা ইলেকট্রনগুলোর তো শক্তি দরকার। এটা তো এমন কিছু না যে একদম শক্তি প্রচুর আছে, কোনো সমস্যা নেই, এরকম তো আর কোনো বস্তু না ইলেকট্রন। তাহলে ইলেকট্রন যদি এরকম ঘুরতে থাকে, দেখা যায় যে সে ঘুরতে 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 একটা সময় এরকম পথটা তার ছোট হতে থাকবে, যেরকম আমাদের এখানে যে পথটা ছোট হয়েছিল, এরকম একটা সময় তার পথ ছোট হতে হতে সে একটা সময় গিয়ে কোথায় পড়বে, নিউক্লিয়াসের মধ্যে পড়বে। এবং সে যখন নিউক্লিয়াসের মধ্যে পড়বে তখন কি হবে, পরমাণুর যে মূল অস্তিত্ব, সেই অস্তিত্বেরই আসলে বিলীন হয়ে যাবে। কিন্তু প্রকৃতপক্ষে দেখা যায় কি যে ইলেকট্রনগুলো কিন্তু নিউক্লিয়াসের মধ্যে পড়ে না। বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্কের তত্ত্ব অনুযায়ী যদি আমরা রাদারফোর্ডের মডেলটাকে কম্পেয়ার করি, তাহলে ইলেকট্রনগুলো আসলে নিউক্লিয়াসের মধ্যে পতিত হওয়ার কথা, বা এখানে একটা কোশ্চেন থেকে যায় যে আসলে ইলেকট্রনগুলো যে ঘুরবে শক্তিটা কোন জায়গা থেকে আসবে। তো এই শক্তির যে জায়গাটা, এটা আসলে বিজ্ঞানী রাদারফোর্ড কোনো কিছু ক্লিয়ার করে বলে যায় নাই, এটা আমরা পরবর্তীতে বিজ্ঞানী বোরের পরমাণু মডেল থেকে জানতে পারবো আর কি। তো এখন এইটা একটা ত্রুটি যে শক্তি সম্পর্কে সে কোনো ধারণা দেয় নাই, যে ইলেকট্রনগুলো যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরবে, এই এনার্জিটা আসলে কোন জায়গা থেকে আসবে, এইটা সম্পর্কে বিজ্ঞানী রাদারফোর্ড সুস্পষ্ট কোনো ধারণা সে দিতে পারে নাই। তো এইটা ফার্স্ট অফ অল। সেকেন্ড কি দেখো, কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে সুস্পষ্ট কোনো ধারণা দেননি। মানে কি, এই যে আমরা যে বলতেছিলাম যে নিউক্লিয়াসের বাইরে কক্ষপথ হবে, এই কক্ষপথগুলো কি বৃত্তাকার নাকি উপবৃত্তাকার, মানে কোন আকৃতির হবে, আসলে শেপটা কি হবে, এই শেপ সম্পর্কে সে কোনো সুস্পষ্ট ধারণা দেয় নাই, বাট তার দেওয়া উচিত ছিল। সে বলতেছিল এইটাই যে নির্দিষ্ট আকৃতির কিছু কক্ষপথে ঘুরবে। এখন সেই নির্দিষ্ট আকৃতিটা কীরকম হবে এটা সম্পর্কে সে কোনো সুস্পষ্ট ধারণা দেয়নি। সো এইটা তার অন্যতম একটা ত্রুটি ছিল, যে সে সুস্পষ্ট সম্পর্কে কোনো ধারণা সে দিতে পারে নাই। এবং 3 নম্বর জিনিসটা যেটা দেখো, যে আমরা যেটা বলছিলাম যে সৌরজগতের সাথে কম্পেয়ার করা হয়েছে, সৌরজগৎ। তো সৌরজগতের মধ্যে কি হয় দেখো, সূর্য এবং গ্রহ উভয়ের কিন্তু চার্জ নাই। মানে তুমি এভাবে বলতে পারবে না যে সূর্য পজিটিভ গ্রহ নেগেটিভ, বা গ্রহ পজিটিভ সূর্য নেগেটিভ, এরকম বলার কোনো সুযোগ নাই। বাট আমরা এই সূর্য এবং গ্রহের সাথে কাকে কাকে কম্পেয়ার করতেছি, নিউক্লিয়াস এবং ইলেকট্রনকে আমরা কম্পেয়ার করতেছি। তাহলে এখানে যেটা হচ্ছে যে একটা চার্জহীন বস্তুর সাথে একটা চার্জযুক্ত বস্তুকে কম্পেয়ার করতে হচ্ছে। তো মনে রাখতে হবে, চার্জযুক্ত বস্তুর মধ্যে আকর্ষণ বল, বিকর্ষণ বল এরকম অনেক কিছুই থাকতে পারে। সেম চার্জ মানে কি, বিকর্ষণ বল হবে, বিপরীতধর্মী চার্জ মানে কি, আকর্ষণ বল হবে। তাহলে চার্জহীন একটা বস্তুর সাথে চার্জ বিশিষ্ট একটা বস্তুর কম্পেয়ার করাটা কখনোই উচিত নয়, কেননা চার্জহীন বস্তুর তো আকর্ষণ বিকর্ষণ বল কিচ্ছু নাই, বাট চার্জযুক্ত বস্তুর তো আকর্ষণ বল হইতে পারে, বিকর্ষণ বল হইতে পারে, অর্থাৎ সিনারিওটা একদম হুবহু সেম নয়। তো এখানে জাস্ট এটাই বলা হচ্ছে যে চার্জহীন একটা বস্তুর সাথে চার্জ বিশিষ্ট একটা বস্তুর কম্পেয়ার করাটা জাস্ট
উচিত হয় নাই। তো এরকম আর কি আসলে সীমাবদ্ধতা বলতে আসলে বোঝানো হয় যে হয়তো বা সে 10টা কথা বলেছে, এর মধ্যে 6টা বা 7টা কথাই অ্যাকসেপ্টেড, বাকি 3টা কোনো একটা কারণে বা কোনো পরবর্তীতে এই যে কেমিস্ট্রি আরও আপডেট হয়েছে, সেই আপডেটের কারণে তার মতবাদটা ভুল প্রমাণিত হয়েছে আর কি, এটাকেই আমরা সীমাবদ্ধতা হিসেবে কাউন্ট করি। ওকে, সো এই 3টা জিনিসই আমাদের জানলে মোটামুটি হয়ে যাচ্ছে। তোমাদের বইও কিন্তু দেখো জাস্ট এই চিত্রটাই দিয়েছে, আমি যেটা মাত্র দেখালাম, যে ইলেকট্রন যদি এরকম ঘুরতে থাকে একটা সময় সে ঘুরতে ঘুরতে কোথায় গিয়ে পড়বে, নিউক্লিয়াসের মধ্যে গিয়ে পড়বে, কারণ তার তো আর শক্তি থাকবে না। তাহলে শক্তিটা সে আসলে কোন জায়গা থেকে পাচ্ছে, কে তাকে এনার্জিটা সরবরাহ করতেছে, বিজ্ঞানী রাদারফোর্ড কিন্তু এই সম্পর্কে কোনো ধারণা দেন নাই। এই যে আমরা বলছিলাম যে বিজ্ঞানী ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুযায়ী, ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুযায়ী ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে। তাহলে এইখানে জাস্ট এই আমি এতক্ষণ যাবত যেই কথাগুলোই তোমাদেরকে বললাম, এই কথাগুলোই কিন্তু তোমাদের বইয়ের এই অংশে উপস্থাপন করা হয়েছে। তো আজকের পর্বে আমি 2টা জিনিস কভার করলাম, মানে একই জিনিসের 2টা ভিন্ন ভিন্ন জিনিস। ফার্স্ট অফ অল রাদারফোর্ডের পরমাণু মডেল, এইটার যে কনসেপ্টগুলো যেগুলো ছিল, যেই মতবাদগুলো ছিল, সেগুলো আমি উপস্থাপন করেছি। আর 2 নাম্বার, তার এই মতবাদের মধ্যে কি কি ভুল ত্রুটি ছিল সেগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি। তো ওভারঅল আমাদের আজকের এই পর্বে রাদারফোর্ডের পরমাণু রিলেটেড যে কোশ্চেনগুলো আসার মতো, আমি সেগুলোকে সবগুলোই তোমাদের সামনে ক্লিয়ার করে দিয়েছি। এখান থেকে কোশ্চেন আসতে পারে কি কি, সৌর মডেল বলা হয় কেন, তারপরে হচ্ছে গিয়া যে নিউক্লিয়ার মডেল বলা হয় কেন, বিজ্ঞানী রাদারফোর্ডের কনসেপ্টগুলো লেখো, মানে যেই মতবাদগুলো দিয়েছে সেগুলো লেখো, বিজ্ঞানী রাদারফোর্ডের মতবাদের মধ্যে ত্রুটিসমূহ কী ছিল এবং কেন সেগুলোকে ত্রুটি বলা হচ্ছে। জাস্ট আমি কিন্তু সবগুলোর একটা ব্যাখ্যা দিয়েছি। সো আশা করতেছি তোমরা এই জাতীয় কোশ্চেনগুলো যদি আসে তাহলে তোমরা সুন্দরভাবে অ্যান্সার করতে পারবা। তো আজকের পর্বটি আমি আর বর্ধিত না করে এখানেই শেষ করতে চাচ্ছি। নতুন কোনো পর্ব নিয়ে এই চ্যাপ্টারের আবার আমি তোমাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টেকনিক ইজি এডুকেশনের সাথেই থাকো।